তো প্রথমে আসলে এই গল্পের ক্যারেক্টার সম্পর্কে আমাদের জানা দরকার। তো আমরা কিন্তু শুরুতে বলছি এটা একটা বিস্ট ফেবল। বিস্ট ফেবল কি, যে যেই নাটকের মধ্যে আসলে পশু পাখির সাথে কম্পেয়ার, মানে পশু পাখির দ্বারা একটা মোরাল স্টোরি বলে, ওই টাইপের গল্পগুলারে বলা হয় বিস্ট ফেবল। হ্যাঁ, যেমন এই যে আগেরকার সময় যে আমরা বলতাম যে ওই কুকুর কি করছিল, একটা মাংস নিয়ে যাচ্ছিল, পানির ভিতরে দেখছে আরেকটা কুকুর, ওই কুকুর থেকে মাংস নিতে গেছিল, তার মুখের থেকে মাংস ঘুরে গেছে। এইরকম টাইপের প্রাণীদের দ্বারা গল্পের মাধ্যমে আমাদের যে একটা মোরাল স্টোরি দেখানো হয়, সেগুলাকে আমরা বলতেছি বিস্ট ফেবল। হ্যাঁ, তো এইটাও একটা বিস্ট ফেবল। বিস্ট ফেবল কিভাবে, এখানে যে ক্যারেক্টার গুলো আছে, এই ক্যারেক্টার গুলাকে এক একটাকে আসলে পশু পাখির সাথে কম্পেয়ার করা হয়েছে। বুঝতে পারছো, কার সাথে? পশু পাখির সাথে কম্পেয়ার করা হয়েছে। তো এখানে এই কারণে পশু পাখির সাথে কম্পেয়ার করা হয়েছে, এবং এইটার দ্বারা ওই সময়ে ইতালির যে সোসাইটিটা ছিল, ভেনিস শহরের মানুষদের আসলে মানুষরা কেমন ছিল, এই জিনিসগুলোকে নিয়ে স্যাটায়ার করা হয়েছে। এই জিনিসগুলাকে আসলে এই মানুষরা একটু অ্যাবনর্মাল টাইপের, যে আমরা কমেডি অফ হিউমর করছি, ঠিক না? হিউমরটা কি, যে মানুষের চারটা ইয়ে থাকে, এইগুলা যদি একটু ইয়া হয়, যে মানুষের মধ্যে আসলে আচার আচরণের পরিবর্তন হয়, মানুষ কি হয়, লোভী হয়, মানুষ কি হয়, যে একটু ভণ্ড টাইপের হয়, এগুলা হয়। তো এই কারণে এটা একটা কমেডি অফ হিউমরও, এটা একটা বিস্ট ফেবল, ঠিক আছে, এবং এটা একটা কমেডিও। তো দেখো এখানে যে ক্যারেক্টার, প্রথমে আমরা পাবো ভলপনি। হ্যাঁ, আমাদের এই গল্পের প্রোটাগনিস্ট ক্যারেক্টার নাকি? তো এই ভলপনিরে কম্পেয়ার করা হয়েছে দা স্লাই ফক্স, মানে কি শেয়ালের সাথে কম্পেয়ার করা হয়েছে, যে সে এত চালাক, সে শেয়ালের সাথে কম্পেয়ার করা হয়েছে। কাকে? ভলপনিরে। এই ভলপনি হলো ওই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, ঠিক আছে। তারপরে যে ক্যারেক্টার পাবো ভলপনির সাথে, সেটা হলো মস্কা। মস্কা হলো ভলপনির সার্ভেন্ট টাইপের, যে এইটারে কম্পেয়ার করা হয়েছে ফ্লাই, দা ফ্লাই, মানে মাছির সাথে কম্পেয়ার করা হয়েছে। এটা কে? ভলপনির সার্ভেন্ট, ঠিক আছে, হি ইজ সার্ভেন্ট। আমরা ক্যারেক্টার গুলো আগে একটু বুঝি। হ্যাঁ, এই ভলপনির সার্ভেন্ট মানে ভলপনি হলো খুব খারাপ একটা লোক, সে মানুষের উইটা বিটা খায়, এরকম টাইপের একটা লোক। তো আর মস্কা হলো মাছি। মাছি কি একটু পরগাছা টাইপের না, প্যারাসাইট আমরা বলি। যে মস্কা হলো ঠিকই মাছির মতো, যে এই ভলপনির খালি প্রশংসা করে। দেখবা কিছু কিছু লোক আছে সমাজে, আইসা বিপদের সময় থাকে না, তোমার যখন ভালো সময় আইসা তোমার হেলে তেল মারবো, আরে তুমি এটা ভালো, তোমার হেয়ার সাথে হ্যাঁ মিলাইবো, ঠিক আছে। যেমন এদিকে একটা আমাদের এখানে একটা এমপি ছিল, ঠিক আছে, তো সে যখন চেয়ারম্যান ইলেকশনে দাঁড়ায়, তখন এই লোকটা, যেই লোকটা আসলে তারা এখন সাপোর্ট করে, এই লোকটাই চেয়ারম্যানের বিরুদ্ধে ছিল। যখন চেয়ারম্যান ইলেকশনে সে এমপি কি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়, তখন ওই যে যেটা ওর বিপরীতে ছিল, ওই লোকটা তার কাছে গিয়ে শুধু তার গুণগান গাচ্ছে, আরে আপনি তো এমন, আপনার মতো মানুষ হয় না, এমন এমন, মানে গিয়া শুধু তার প্রশংসা করে। এইভাবে করতে করতে তার কিছু ইনকাম হয়, এইভাবে সে চলে। তো মূলত আসলে কি, সমাজে অনেক মানুষ আছে পরগাছা, দেখবা তুমি যা করবে তাদের সাথে হয় সাথে মিলাইবো, আবার সে যা বলবো তার সাথে হয় সাথে মিলাইবো, এরকম টাইপের মানুষ। তো এই মস্কা হলো এই ভলপনির এরকম একটা, এই কারণে তারা বলছে মাসি। হ্যাঁ, সে তারে সবসময় কি ভলপনির শুধু প্রশংসা করে, আপনি এরকম, আপনার মতো কেউ নাই, হ্যাঁ আপনি যা করতেছেন খুব কারেক্ট, ঠিক আছে, এখন যদি বলে আমি মার্ডার করবো, এইটাও কারেক্ট, ঠিক আছে, এমন একটা ক্যারেক্টার। আচ্ছা, তারপরে এখানে আরো কিছু ক্যারেক্টার পাবো। এটা হলো কে? ভলটুরে। ভলটুরে একটা ব্যক্তির নাম। তো তার এখানে দা ভলচার। ভলচার মানে কি? শকুন। শকুন, ভলচার বলতে কি বুঝাইছে? শকুন। শকুনের সাথে কম্পেয়ার করছে তারে, যে কিছু মানুষ আছে ছু মেরে নিয়ে যেতে চায়। হ্যাঁ, সে একজন হলে লয়ার। একটু পরে গল্পটা আমি যখন বলবো তখন বুঝবা যে আসলে তাদের ক্যারেক্টার গুলা যে কতটুকু হাস্যকর টাইপের, ঠিক আছে, অনেক ফানি টাইপের ক্যারেক্টার হবে, ঠিক আছে। যাই হোক, এখানে আরেকটা ক্যারেক্টার কি পাবো আমরা? ভলচুরে, যে কিনা ওই শহরের একজন কি লয়ার, এবং তারে কম্পেয়ার করা হয়েছে ভলচুর, শকুনের সাথে। সে কি কি করছে বুঝবা একটু পরে, মানে সে আসলে ছুমেরা নিয়ে যেতে চাইছে আর কি, আর কি নিয়ে যেতে চাইছে একটু পরে গল্প শুনে বুঝবা। তারপরে আরেকটা ক্যারেক্টার পাবো আমরা, সে হলো করবাসীয়। করবাসীয়, তারে ধরা হয়েছে দা রেভেন, মানে দার কাক। মানে কিছু কাক আছে একটু বৃদ্ধ কাক থাকে না, যে মারা যাবে যাবে এরকম অবস্থা, এগুলোর বলে দার কাক, বড় কাক আর কি, ঠিক আছে। সে কি ছিল? সে হলো একজন ওল্ড ম্যান, ওল্ড মিজার।
ঠিক আছে, মানে তার অনেক সম্পত্তি আছে, এই করবাসীর অনেক সম্পত্তি আছে, সে এখন মনে করে একদম বৃদ্ধ, এই এক পা কবরে গিয়ে দিছে এরকম একটা অবস্থা, ঠিক আছে, করবাসীয়। তারপরে যে ক্যারেক্টারটা পাবা, এই করবাসীয়র যে ছেলে আছে, এদের ক্যারেক্টার গুলো একটু আলাদা রাখি। হ্যাঁ, তোমরা এই যে এই সাইড গল্পনে তারে কি করছে, ফক্স, আমি ছোট করে লিখতেছি কিন্তু। তারপর মস্কা, মস্কা কি বলছি তারে, ফ্লাই, মানে কি মাছির সাথে কম্পেয়ার করছে, যে সে তার আচরণ এমন। তারপরে ক্যারেক্টার কি আছে, ভলচুরে, তারে ভলচার, ভলচার বুঝছো, মানে শকুনের সাথে কম্পেয়ার করছে। তারপর এখানে আরেকটা ক্যারেক্টার পাবো, সেকে করবাসীয়, করবাসীয়কে রেভেন, মানে দারকাকের সাথে কম্পেয়ার করছে। এই ভলচার হলো কি একজন লয়ার, এটা মনে রাখবা, লয়ার, ঠিক আছে। এই করবাসীয় কি একটা বৃদ্ধ, ওল্ড ব্যক্তি। হ্যাঁ, তারপরে এই করবাসীয়র একটা ছেলে আছে, নাম হলো বোনারিও, সে খুব ভালো ক্যারেক্টার। আমরা এখানে যদি ভালো কোনো ক্যারেক্টার পাবো, এই বোনারিও হলো ভালো ক্যারেক্টার, এগুলো সব খারাপ ক্যারেক্টার, ঠিক আছে। তারপর এখানে আরেকটা পাবো, সে হলো করভিনো, করভিনো সে হলো ক্যারিয়াল ক্রো, মানে এই যে ছোট ছোট কাক থাকে না, ক্যারিয়ন ক্রো, মানে এই কাকগুলা দেখবা খুব খারাপ হয়, ঠিক আছে, ছোট ছোট যে কাকগুলা, এটা মৃত মানুষের মাংস খায়, এরকম খারাপ একটা মানুষের সাথে কম্পেয়ার করছে করভিনরে। তার ওয়াইফ হলো সিলিয়া, এই সিলিয়া হলো ভালো ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার গুলার এক সাইডে রাখতেছি। হ্যাঁ, এই সিলিয়া হলো ভালো ক্যারেক্টার, আমরা বলতে পারি গল্পের নায়িকা টাইপের। হ্যাঁ, এটা হলো নায়ক টাইপের, এটা পরে আসবে। এটা হলো এই সিলিয়ার হাজবেন্ড, সে এত খারাপ, সে আসলে সম্পদের লোভে তার স্ত্রীকে দিয়ে আসতে চায়, এরকম একটা অবস্থা। তারপরে এখানে আরেকটা পাবা, লেডি উড বি পাবা, লেডি, লেডি পলিটিক, পলিটিক উড বি নাম, এটা নাম কিন্তু লেডি পলিটিক উড বি, আর তার হাজবেন্ড হলো স্যার পলিটিক উড বি, ঠিক আছে। তার হাজবেন্ড অনেক ভালো, কিন্তু সেও খারাপ, এখানে তারও খারাপ হিসাবে দেখাবো। আরেকটা ক্যারেক্টার পাবা, এটার নাম হলো প্যারাগ্রি, ঠিক আছে, তারে পিলগ্রিম, মানে সে আসলে ঘুরতে গেছিল, ঠিক আছে, এমন একটা ক্যারেক্টার। এই হলো আমাদের যত খারাপ ক্যারেক্টার আছে এগুলা। তাহলে কি পাইলা, প্রথমে ভল্পনি, শিয়ালের সাথে কম্পেয়ার করছে, আমাদের গল্পের প্রোটাগনিস্ট ক্যারেক্টার খারাপ ভাবে। এই জায়গায় দেখো প্রত্যেকটার সাথে কিন্তু তোমার বিভিন্ন প্রাণীদের সাথে কম্পেয়ার করা হয়েছে, এই জিনিসটা মাথায় রাখবা, বিভিন্ন প্রাণীদের সাথে কম্পেয়ার করা হয়েছে, মানে তারা খারাপ। বলচুর মানে কি শকুনের সাথে কম্পেয়ার করছে, করবাসীয় কাকে ধার কাক, বৃদ্ধ কাক গুলার সাথে, করবিনীয় ছোট কাক গুলার সাথে, লেডি পলিটিক উড বি, এটা কিছু বলে নাই। প্যারাগ্রিন হ্যাঁ এলো ঘুরতে গেছিল, ঘুরতে গিয়ে সম্পদের লোভে পড়ে, ঠিক আছে। এছাড়াও কিছু ক্যারেক্টার পাবা এখানে, এখানে কিছু ক্যারেক্টার পাবা, এখানে ধরো ম্যাজিস্ট্রেট পাবা, ফোর ম্যাজিস্ট্রেট পাবা, অ্যাডভোকেটরি পাবা, এদের জাস্ট আইডিয়া রাখবা। হ্যাঁ, এরপরে এই ভল্পনের বাসার মধ্যে, ঘরের মধ্যে 3-4টা ক্যারেক্টার আছে, একটার নাম হলো ন্যানো, ন্যানো হলো এ ডর্ফ, ডর্ফ মানে কি ওই যে বামুন থাকে না, খাটো মানুষগুলা এরকম। তারপরে তুমি অ্যান্ড্রোগিনো, অ্যান্ড্রোগিনোরে পাবা, সে হলো একটু হিজড়া টাইপের, ঠিক আছে। এরপর আরেকটা পাবা ক্যাস্ট্রন, এগুলো হলো আসলে অ্যাবনর্মাল মানুষ, মানে স্বাভাবিক মানুষ না। এ হলো বামুন, এ হলো একটু অ্যাবনর্মাল, এ হলো একটু রোগাক্রান্ত, এরকম টাইপের মানুষ। এই হলো আমাদের গল্পের মোটামুটি ক্যারেক্টার গুলা। এবার আমি গল্পগুলো বলি, বলার পরে এটার কিছু কোশ্চেন আমি তোমাদের মুখে বইলা দেব, ঠিক আছে, বা ব্রিফ কোশ্চেন গুলো যখন তুমি পড়বা ইজিলি বুঝতে পারবা। দেখো প্রথমে আসে, এই গল্পটা শুরু হয়, এক তো আর বলতে হবে না নাটকের এই পার্টে এটা বলছে, এটা তো আর বলতে হবে না, এগুলো লিখতে তো হয় না, জাস্ট মনে রাখার ব্যাপার। দেখো এখানে শুরুতে আমরা দেখবো গল্পনি আর মস্কা, গল্পনি ঘরের মধ্যে বৈশা, সে তার যেই সম্পদগুলো আছে গোল্ড, এই গল্পনি ওই শহরের সবচেয়ে নাম করা ধনী ব্যক্তি। কে? এই গল্পনি, ভেনিস শহরের। তো সে এত ধনী ব্যক্তি, এখন সে এই যে মস্কারে বলতেছে আমি পূজা করবো, ইয়াটা খোলো। তো মানুষ পূজা করে কিসে? ওই কোন দেব দেবী এগুলারে,
তো মস্কাকে কি করে, চাবি দিয়ে দরজা খোলে, খোলার পরে দেখি একটা ঘর, যেই ঘরের মধ্যে স্বর্ণ দিয়ে ভরা, অলংকার, স্বর্ণ, প্লেট, মানে সব জলজল করতেছে স্বর্ণ। যেমন গুপ্ত একটা রাস্তায় ঢুকলে পুরা রুমটা অন্ধকারের মধ্যে যখন পুরাটাই স্বর্ণ থাকে, এই সোনালী আলোটা কি ছড়ায়, এরকম টাইপের হয়ে আছে, এত সুন্দর। তো বলপনি গিয়া এগুলারে পূজা করতেছে, মানে সে সম্পদ অনেক ভালোবাসে। পূজা করতেছে কি, এভাবে বলতেছে যে তুমি সূর্যের থেকেও বেশি কি দীপ্ত, ঠিক আছে। তুমি অ্যাফ্রোদিদি, দেবী অ্যাফ্রোদিদির টাইম আনছে, যে অ্যাফ্রোদিদির সব ইয়া মনে হয় আমার কাছে, মানে এই জিনিসগুলারে বলতেছে যে তুমি রাতের আলো দেওয়ার যে জিনিস আছে, যে অন্ধকারের মধ্যে যে মোমবাতি আলো দেয়, ঠিক এইরকম তুমি সূর্যের থেকেও বেশি প্রখর, এরকম ভাবে তার এই জিনিসগুলার প্রশংসা করতেছে আর এটা পূজা করতেছে। তো এই টাইমে মস্কা বলপনিরে বলতেছে স্যার এরকম, মানে এরা একটু প্রশংসা করতেছে, তখন বলপনি বলতেছে দেখো এখন আমাদের কোশ্চেন হলো বলপনি এত সম্পদ ইনকাম করছে কি, সে কোনো বিজনেস করতো না, তার কোনো ব্যবসা বাণিজ্য তেলের ব্যবসা ছিল না, তার কোনো, সে এমন না সুদে টাকা খাইছে, কোনো এইসব কোনো কিছু না, যেভাবে মানুষ টাকা ইনকাম করে এইভাবে কোনো কিছু ভাবেই সেই টাকাগুলো ইনকাম করে নাই, এত বড় লোক হয় নাই। এখন কোশ্চেন, তাহলে সে এত বড় লোক হইলো কিভাবে? আচ্ছা, এইটা হলো মেইন কোশ্চেন। এখন এই বলপনি হলো এমন একটা ক্যারেক্টার, ধরো সমাজে কিছু মানুষ থাকে না যে তারা তাদের কাছে 10 টাকা আছে, 10 টাকা দিয়ে তারা 15 টাকা বানাইতে চায়, এমন আছে না মানুষ? তো বলপনি কি করতো, এই মানুষদের অফার দিত এরকম, ধরো যে এই জায়গায় দিবেন 10 টাকা, আপনি কি 15 টাকা পাইবেন, বা কোনোভাবে অভিনয় করে ছলছাত্রী করে, যারা আসলে লুভি, সে কাদের থেকে, বলপনি কাদের থেকে টাকা নিছে, যারা আসলে লুভি, যে আমি 5 টাকা দিয়ে আমি 20 টাকা নিতে চাই, এরকম টাইপের সমাজে মানুষ আছে না, অনেক বড় লোক, কিন্তু বড় লোক হইলেও তারা কি করতে চায়, যে এখানে আমি ইনভেস্ট করব, করলে কি আমার এত টাকা আসবে, এরকম টাইপের কিছু লোভী মানুষ থাকে। এই বলপনি এরকম টাইপের লোভী মানুষদের টোপ দিয়া তাদের টাকা নিছে। তার মানে কি, বলপনি যাদের টাকা আনছে তারাও খারাপ, বুঝাইতে পারছি? যে এই যে খারাপ যে মানুষগুলো আছে, এই মানুষগুলা টাকা ইনভেস্ট করে যাতে টাকা বেশি আসে। তো এই যে সমাজের কিছু মানুষ যে আছে, যারা রাতারাতি বড় লোক হয়ে গেছে, ধরো 2 নাম্বারি করার পরে এখন আবার একটা জায়গায় টাকা খাটাইছে, এর থেকে ডাবল আসে, তো এরকম একটা অফার দিত বলপনি, যে এই জায়গায় টাকা দিয়ে ডাবল আসবে আপনার। তারা কি করতো, এই জায়গায় দিত, দেওয়ার পরে যেই টাকা দিত, ধরো তোমারে বললো যে তুমি যদি টাকা দাও তোমার ডাবল হবে, তো তোমার যা আছে তুমি সব দিয়ে দিবা। সব যখন দেয় তখন বলপনি কি করে, কায়দা করে এগুলো ছলছাত্রীতে সে নিজে নিয়ে নেয়, ঠিক আছে, এটা মানুষও ওইভাবে কনভিন্স করে ফেলে। তো এইভাবে বলপনি তার এই বিশাল সম্পত্তি অর্জন করে। তার মানে কি, সে মস্কারে বলতেছে গর্ব করে যে আমি, ঠিক আছে, কোনো ব্যবসা করি নাই, আমি কোথাও সুদে টাকা খাই নাই, আমি কোনো খারাপ কাজ করি নাই, আমি খারাপ মানুষদের থেকে টাকা নিয়ে আসছি আইনের। মস্কা তারা বলছে হ্যাঁ হ্যাঁ। তো বলপনির এত সম্পত্তি, এখন তার আর টাকা আসতেছে না, সে যে টাকা ইনকাম, সে তো ব্যবসা করে না বা কিছু করে না, টাকা আসবে কোথা থেকে? তো অনেক দিন হয়ে গেছে সে আর টাকা ইনকাম করতেছে না, 2 নাম্বারই করতে পারতেছে না। তো সে ওই শহরের সবচেয়ে বড় লোক ব্যক্তি ছিল, তো সে কোনো বিয়ে করে নাই, সে কি করে নাই, কোনো বিয়ে করে নাই। তার যা সম্পত্তি, এই সম্পত্তি এই সম্পত্তির অধিকার কে পাবে? বলপনি কাউরে দিয়ে গেলে সে এটার অংশ পাবে, এরকম ছিল উইল যদি করে যায়, আর নাইলে এগুলো সব কি যাবে, ট্রাস্টে যাবে। তো এই বলপনির কিন্তু কোনো উত্তরাধিকার নাই। আর তার একটা বাজে অভ্যাস ছিল কি, সে মনে করো যে একটু বস্তি বা কাজের যে মহিলাগুলো আছে, এরকম টাইপের মানুষদের সাথে সে কি করতো, সম্পর্ক করতো। এবং তার অনেক অবৈধ পুত্র আছে, যেমন এই যে এগুলা, এই ন্যানো, অ্যান্ড্রিগন, ক্যাস্ট্রন, এগুলো বলা হয় এগুলো তার পুত্র, কিন্তু সে এটা স্বীকার করে না। আর বলপনির যত রকমের পুত্রগুলাই আছে, যত সন্তানগুলাই আছে অবৈধ, সবগুলাই কোনো না কোনো ভাবে বিকলাঙ্গ। যেমন সে কি বামুন, এরপর তার যে সন্তান, এগুলো সবই অবৈধ সন্তান। অবৈধ সন্তান কিভাবে, ধরো কোনো বস্তিতে গিয়া বা তার ঘরে যে কাজ করছে এদের সাথে সে অবৈধ সম্পর্ক করত, ঠিক আছে, যাতে সে বিয়ে করতো না কেন, সে যদি বিয়ে করে ওয়াইফে টাকা খাওয়াইতে হবো, সে যদি বিয়ে করে তার সন্তান হইব, সন্তানের পিছনে টাকা নষ্ট করতে হবো, সন্তান তার সম্পত্তি হইব, তো এই কারণগুলোতে সে বিয়ে করে। তো দেখো এই সোসাইটিতে এমন মানুষ আছে যে তার সম্পত্তির জন্য এত লোভী,
সে কাউরে বিয়ে করে নাই। তো এখন সে একটা চিন্তা করলো, এখন সমাজের সব মানুষ এই ভলপনির কি করে, অনেক সম্মান করে, তারা ইমপ্রেস করার চেষ্টা করে যে ভলপনির যদি কোনো একটা অংশ তারা পাওয়া যায় তাহলে অনেক বড়লোক হয়ে যাব। ঠিক আছে, মানে সবাই ভলপনির কি করে, তোষামোদি করে, যে ভলপনিরে সবসময় গিয়ে সুনাম করে, আরে স্যার আপনি এমন এমন করছেন, ওইটা করছেন, ঠিক আছে, এরকম একটা অবস্থা। তো ওই সময় ভলপনি কি করে, সে একটা প্ল্যান করে মস্কার সাথে মিলে। প্ল্যান কি, সে অসুস্থ হয় ইয়ার সাথে, সে যে মারা যাবে, কি করে অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়া সাজছে, মানে নাটক করতেছে যে সে মারা যাবে, কিছুদিনের মধ্যে মারা যাবে। তো সে যখন এটা সাজবে, তখন যারা লোভী আছে, যে যারা এই ভলপনির থেকে টাকা ইনকাম করে, মানে তার একটা সম্পত্তির ভাগ যদি পায়, কারণ ভলপনির কোনো উত্তরাধিকার নাই, তো গিয়া যদি ভলপনির ইমপ্রেস করে, তাহলে ভলপনি কি করবে, তার সম্পত্তির উত্তরাধিকার বা একটা উইল করে দিয়ে যাবে, তাই তো সে মারা গেলে সম্পত্তি সে পাবে। ঠিক এরকম একটা ফোন দিয়াটে ভলপনি মস্কারে বলে, মস্কাকে তার সার্ভেন্ট তারে বলে যে আমি অসুস্থ হব, মানে নাটকটা শুরু হয়ে এমন যে ভলপনি অসুস্থ হওয়ার নাটক সাজে, যে কেউ যখন তারে দেখতে আসে সে গিয়া বেডে শুয়ে পড়ে, আমার হাত চলে না, এরকম একটা অবস্থা। ঠিক আছে, মানে যায় যায় অবস্থা যা এরকম করে। আর মানুষটা তারে আসে কি করার জন্য, ইমপ্রেস করার জন্য, বিশাল বিশাল গিফট নিয়ে আসে। একটা দেখো, একটা মানুষ যদি অসুস্থ হয় তার জন্য কি করে, ফল ফ্রুট কিনে নিয়ে যায় না, যায় নাকি? তো ওই জায়গায় ভলপনি, মানে ওই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি অসুস্থ, মারা যাবে যাবে অবস্থা, তার বিশাল সম্পত্তি, তার কোনো উত্তরাধিকার নাই। তো এখন যারা দেখতে চাবে তারা কি করবে, সব রেয়ার রেয়ার জিনিস গিফট নিয়ে যাবে না, কেউ মণিমুক্তা নিয়ে যাচ্ছে, কেউ মনে করো তার বাপ মার পূর্ব আমলের যে প্লেট আছে এগুলো নিয়ে যাচ্ছে, এরকম আর কি, তার ইমপ্রেস করার জন্য। তো এইভাবে কি করতেছে ভলপনি, কিন্তু ইনকাম করতেছে, মানে তার তো ব্যবসা ট্যাবসা নাই, তার ইনকাম হলো সব ধান্দা। এইভাবে মানুষরা যে তার জন্য গিফট নিয়ে যাচ্ছে, এই গিফট গুলোই কি, এই গিফট গুলোকে মানুষরা চাবে অসুস্থ মানুষের জন্য নিয়ে যেতেছে নাকি? তো ভলপনি এমন অসুস্থ সাজছে যাতে তার আরো সম্পত্তি হয়। তো এবার কি করে, সে একটা চেম্বার ইয়া করে, আর মস্কারে বলে কেউ যখন আসবে সবাই শিডিউল দিয়ে দেয় যে আপনি এই টাইমে আসবেন, আপনি এই টাইমে আসবেন, এমন করে দেয়, মানে তার সাথে দেখা করতে আসবে এগুলো শিডিউল দিয়ে দিছে। ঠিক আছে, তো ভলপনি কি করে, তার চেম্বারে গেছে অসুস্থ আর স্যালাইন লাগে, সে শুয়ে আছে ইয়ে দিয়া, মানে একটা জরাজীর্ণ চাদর দিয়ে সে শুয়ে আছে, ঝায় যায় অবস্থা, মনে করে শ্বাস চলে না। ঠিক আছে, আমারে ধরো, তুলে ধরো, এরকম একটা অবস্থা। এরকম ভাবে সে অভিনয় করতেছে। তো তখন এই ভল্টুরে আসে, ভল্টুরে একজন উকিল এবং খুব অর্থলোভী, এবং তারে কিন্তু শকুনের সাথে কম্পেয়ার করা হয়েছে। এই ভল্টুরে আসে কি, তারে এই ভলপনিরে ইমপ্রেস করার জন্য সে কি করে, একটা হিউজ গোল্ড প্লেট নিয়ে আসে, হিউজ গোল্ড প্লেট, এগুলো মনে রাখবা গিফট গুলা। ঠিক আছে, এই হিউজ গোল্ড প্লেট যেটাকে বলে অ্যান্টিক, মানে প্রাচীন আমলের, তার পূর্বপুরুষ থেকে সে পাইছে, এই জিনিসটা সে নিয়ে আসে। আইসা এই ভল্টুরে কি করে, মস্কার সাথে প্রথমে দেখা করে যে তোমার স্যার কই, আমি তার জন্য এই গিফট আনছি। তো মস্কা তারে বলতেছে, আর এই বললেন না, আপনার জন্য তো সুখবর আছে, স্যার তো আজকে সকালেই উইল করছে, এই উইলের ভিতরে স্যারের যত উত্তরাধিকার আছে, এই উত্তরাধিকার সূত্রে সব সম্পত্তি আপনি পাবেন। কারে কইতেছে, এই ভল্টুরে কইতেছে। পেঁচা তো আরো খুশি এবং কইতেছে, মস্কা বলতেছে আপনি একটা কাজ করবেন, আজকে কি নিয়ে আসছেন? তো বলতেছে এই যে গোল্ড প্লেট নিয়ে আসছি, অনেক বিশাল বড় গোল্ড প্লেট নিয়ে আসছে স্বর্ণের, আপনি দেখে দেখান এবং ঘন ঘন আসবেন, বেশি বেশি গিফট নিয়ে আসবেন, যা যা আছে এগুলো নিয়ে আসবেন। এগুলো আইনা যখন ভলপনিরে দেখাবেন, সে আপনার প্রতি এমনি ইমপ্রেস, সে আরো ইমপ্রেস হবে। আর সে যদি মারা যায়, তার যে সম্পত্তি, তার সম্পত্তির এক অংশ পাইলেও তো আপনার, মানে আপনার যা আছে কয়েক গুণ হয়ে যাবে। তো ভল্টুরে খুব খুশি হয়ে যায়, গিয়া ভলপনের কাছে যায়, ভলপনের কে আসছে এরকম আর কি একটু অভিনয় করে। ঠিক আছে, তো সে চোখ খুলতে পারে না, এমন একটা অভিনয় করে। তো ভল্টুরে গিয়ে তার হাতে গিয়া এটা দেখায় যে আপনার জন্য এটা এটা আনছি। সে ঠিক আছে, আপনি অনেক ভালো মানুষ, ঠিক আছে, আপনারে আমার না দেখলে ভালো লাগে না, একটু ঘন ঘন আইসেন। বুঝছো, ঘন ঘন আইসেন মানে কি, যে ঘন ঘন আইবেন, সাথে করে গিফট নিয়ে আইবেন। ঠিক আছে, তার এইভাবে বলে। তো এই যখন অবস্থা হয়, ঠিক ওই সময় করবাসীও আবার আসে। তো মস্কা তারে ভল্টুরে বলে, আপনি এখন যান যান যান, আপনি এখন যান, আপনার উইল আমি রেডি করে রাখছি। তো ভল্টুরে বলে যে, মস্কা তুমি যেমন করতেছো, তুমি তো আমার জন্য করতেছো,
আমি তোমার পর্যাপ্ত পরিমাণে উপহার দেব। কারে কয়? মস্কারে কয়। মস্কা বলে আচ্ছা ঠিক আছে আপনি এখন যান, এখন যান। সে এর বিদায় করে। এরপরে ঢুকে করবাসীয়। করবাসীয় হলো একটা বৃদ্ধ লোক, যে ধরো এই মারা যাবে যাবে অবস্থা, এত অবস্থা যে ঘুরে ঘুরে আটে, এরকম একটা অবস্থা। তো সে আসে, আসার পরে মস্কারে বলে সে এখন কেমন আছে, আর সে বলে, মস্কা বলে হ্যাঁ ঠিক আছে সে ভালো আছে, আপনি আসেন ভিতরে আসেন। তো বলে আপনি কি আনছেন? কয় ওনার তো ওনার কি অবস্থা? মস্কা বলে হায় বলেন না, উনি রাতে ঘুমাইতে পারে না, উনি সারাদিনও ঘুমাইতে পারে না, ব্যথা, এরকম খারাপ অবস্থা। তো ফরমাশি বলেছে আচ্ছা ঠিক আছে আমি তার জন্য ঘুমের ওষুধ নিয়ে আসছি আমার ডাক্তারের কাছ থেকে, তারা এটা খাওয়াই দেন ঘুমাইতে পারবো। ঠিক আছে, এরকম করে আর কি এই বলপনি সবার থেকে মনে করো বিভিন্ন জিনিস নিতে থাকে। এবং করবাসিউর অনেক সম্পত্তি বোঝো, তো তার সম্পত্তির উত্তরাধিকার হলো বোনারিও। তো বলপনি এই করবাসিউরে বলতেছে যে আপনি একটা কাজ করেন, আপনি আপনার ছেলেরে, আচ্ছা এটা পরে, তো করবাসিও তার জন্য মনে করো বিভিন্ন গিফট টিফট এগুলো নিয়ে যায়। এরপরে আসে করভিনো। ঠিক আছে, এই করভিনো যখন আসে তখন মস্কার কাছে যায়, মস্কা বলে আচ্ছা বলপনি ভিতরে আছে ভিতরে যান। তো করভিনো ভিতরে যায়, ভিতরে যাওয়ার পরে এই করভিনো তার জন্য একটা ডায়মন্ড, মানে করভিনো ছিল একজন মার্চেন্ট, মানে বণিক, ব্যবসা বাণিজ্য করত। তো সে মধ্যপ্রাচ্যের ওদিক থেকে ডায়মন্ড নিয়ে আসছে, তারপর স্বর্ণের জিনিসগুলা নিয়ে আসছে। আইনা বলতেছে এগুলো আমি মধ্যপ্রাচ্যের ওখান থেকে আনছি, অনেক দামি, বলপনির দিতে বলতেছে। তো মস্কা বলতেছে আচ্ছা ঠিক আছে, আরে এরাও বলতেছে আরে আপনি টেনশন করেন না, উনি উইলে আপনার নামই লিখছে, আপনি এগুলো দিতেছেন, আপনার এগুলো বিফলে যাইব না। ঠিক আছে, এইভাবে আর কি এই মস্কাও কি করতেছে, করভিনের সবাই সেম কথা বলতেছে যে উইলে আপনার নামই লিখছে, এরকম করে সবার থেকে যাইতেছে। আর বলপনি কি করে, ধরো একটু পর পর অসুস্থ সাজে, ধরো কেউ গেলে গায়ে কি করে বের হয়ে আসে, আইসা এই যে ক্যারেক্টার গুলো আছে ন্যানো, এন্ড্রিকন, এই যে ক্যারেক্টার গুলা, এইগুলার দিয়া স্টেজের মধ্যে নাটক করায়, মানে অভিনয় করায় আর সে হাসে, এরকম একটা অবস্থা। আর যখন কেউ আসে তখনই সে অসুস্থ হয়ে বেডে শুয়ে পড়ে, এরকম একটা অবস্থা। তো করভিনিও যখন যায় গিফট টিফট নিয়ে, তখন এটা বলে, তো করভিনিও খুব খুশি, করভিনিও তো মস্কারে জড়ায় ধরে তোমার গিফট আমি দেবো, এরকম করে কি করে করভিনিও ওইখান থেকে চলে যায়। তো এই সময় এই বলপনির কাছে একটা খবর আসে যে ওই শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী বউ হলো ওই করভিনোর ওয়াইফ সিলিয়া, তার সৌন্দর্য এত, ঠিক আছে এরকম বলে। তো মস্কাও বলপনির বলে এমন এমন তার সৌন্দর্য তো পুরো শহরে ঘুরে আছে। তো বলপনি এই সিলিয়ারে দেখার জন্য, এখন সে তো আর যাইতে পারবো না, এমনি যেতে পারবো না, সে কি করে মাউন্ট ব্যাগ সাথে, মাউন্ট ব্যাগ কি তোমার ওই কিছু মানুষ আছে না যায় লেস ফিতা এরকম করে ডাইকা ডাইকা বেচে, চিরুনি টিরুনি এসব বেচে, এরকম একটা লোক সে কি করে ডিসগাইজ সাজে এই বলপনি, কারণ সে তো এমনি যেতে পারবো না, অসুস্থ। তো সে কি করে, এইভাবে গেলে তো মানুষ বুঝে ফেলবো, তো সে কি করে মাউন্ট ব্যাগ সাজে, সাইজা এই করবেনিওর বাড়ির সামনে যায়। আর করবেনি হলো মার্চেন্ট, তো এই সিলিয়া থেকে বাবার থেকে মনে করো বিভিন্ন তোমার কি কয় যৌতুক নিছে, এবং তার ওয়াইফে অনেক সন্দেহ করে মারে, কেউ কিছু করলেই তার ওয়াইফে মারে, এরকম একটা অবস্থা। তো বলবনি কি করছে, মাউন্ট ব্যাগ সাইজা এই সিলিয়ারে দেখার জন্য এই সিলিয়ার বাড়ির নিচে যায়। এখন সিলিয়ার বাড়ি ছিল 2 তলার মধ্যে, কারণ সে কিভাবে আসবে না, তার তো দেখতে হইব। তো সেই বলবনি গিয়ে ওই জায়গায় জোরে জোরে ডাকতেছে, চিরুনি এইটা সেইটা এরকম করে ডাকতেছে। সে কে, এই বলবনি, মানে মাউন্ট ব্যাগ সাইজা, মানে ছদ্মবেশ সাইজা গেছে। তখন এই সিলিয়া কি করে, এইগুলো শুই না, মেয়েরা তো জিনিস কিনলে তো বারান্দায় এসে বলে, তো শুই না সে বারান্দায় এসে সে চুল আশ্রইতেছে। তো বলবনি এই সিলিয়ারে দেখে একদম মুগ্ধ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ঠিক আছে, তখন কি করে এই সিলিয়ার হাত থেকে চিরুনিটা পড়ে যায় নিচে, চিরুনি না রোমাল যেন, হ্যাঁ পড়ে যায়। তো বলবনি এটা দেখে, আর এদিকে করবেনিও দেখতে পায় রাস্তা থেকে যে সিলিয়া বারান্দা দাঁড়িয়েছে, তার হাত থেকে এটা পড়ে গেছে। তো এই বলবনি কি করে ওইখান থেকে বাসায় ফিরে আসে, আইসা মস্কারে বলে মস্কা আমার তো এরা লাগবো যেমনিও। তো মস্কা বলে চিন্তা করেন না, ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আর করবেনিও বাসায় গিয়ে সিলিয়ারে দেয় মাই ইচ্ছা মতো মার, যে তুই
বারান্দায় গেছিস কে, তো বারান্দা যাওয়ার দরকার কি, এরকম করে আর কি মারে। তো এই জায়গায় আসলে ওই সময় সোসাইটির যে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির যে অবস্থা, যে ওয়াইফের প্রতি তার যে বিশ্বাস থাকে না, এটা হ্যাপি লাইফ লিড করে না, ম্যারেজ লাইফটা, এইটা কিন্তু শো করছে। তো ভলপনি আইসা মস্কার এই কথা বলে, তো মস্কা বলে ব্যবস্থা করতেছি দাঁড়ান। এই জায়গার মধ্যে এই যখন অবস্থা হয়, তখন এদিকে লেডি পলিটিক উডবি, মানে স্যার পলিটিক উডবি আছে, যে কিনা আর্মির মেজর ছিল, তার যে ওয়াইফ, তার বয়স 40-এর উপরে, ঠিক আছে, সে মোটামুটি বৃদ্ধ। সে কি করে, সেও ওই ভলপনির অর্থের দিকে লোভ করে, ঠিক আছে, লোভ করে সে তার যে লোকগুলো আছে এদেরকে গিয়ে বলে আমার সাজায় দাও, যাতে ভলপনি আমার দেখেই ইমপ্রেস হয়ে যায়। তো সে ওগুলো সাজাইতেছে, তো যখন সাজায়, এখন ব্যাপার হয়েছে ঝুলা পড়ছে, চামড়া টামড়া, এই লেডি পলিটিক উঠবি চামড়া টামড়া ঝুলা পড়ছে। তো এখন তারা যখন সাজাইতেছে, সে বলে এইগুলো দেখা যায় কেন, ভালো মতো দাও, মেকআপ দাও, ঠিক আছে, আমার যাতে এই যে চামড়া এগুলো দেখা না যায়। তো এরা মেকআপ দিতে থাকে। তো সে কি করে, লিপস্টিক যে দেয়, এই যে ঠোঁট গুলার মতো তো লিপস্টিক দেয়, তো সে তার সৌন্দর্য দেখানোর জন্য সে তো মেকআপ দেয়, এমন ভাবে মেকআপ দেয়, মানে সে যে আসলে মানে এই মহিলা পুরো রূপ চেঞ্জ হয়ে যায়। এরপর সে লিপস্টিক দেয়, এগুলা তো ঠোঁট গুলার উপর দেয়, এইভাবে দেয়, মানে দেখতে একদম আগলি লাগতেছিল। দেখো এই বুড়া মহিলা তারও সম্পদের লোক। আচ্ছা, তো সে এই ভলপনির কাছে যায়, মস্কার কাছে যায়। মস্কা তো তারা দেখে, সে মানে টকিটিক গা, অনেক বেশি কথা, তারা দেখেই তো অবস্থা খারাপ। সে ভলপনির কাছে পাঠায়, ভলপনির কাছে গিয়ে তো হাত ধইরা এমন এমন করতেছে, তো ভলপনি বিরক্ত হয়ে গেছে, জান জান আপনি জান, আপনার দরকার নাই, এরকম করে পাঠায়। পরে লেডি পলিটিক উঠবে আইসা পড়ে। ওই শহরে আবার ঘুরতে যায় যে প্যারাগ্রিন নামে একটা ব্যক্তি, তো সেও শুনে ভলপনির এই অবস্থা, মানে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির এই অবস্থা, তো সেও একটু ইমপ্রেস করার চেষ্টা করে, এরকম আর কি, সবাই তারা ইমপ্রেস করার চেষ্টা করতেছে। তো এই সময় ভলপনির মাথায় বুদ্ধি কি, সিলিয়ারে লাগবো নাকি। তো ভলপনি কি করে, মস্কারে বলে এই যে করবিনীয় দেখতে আইছে, মস্কায় করবিনীয় ডাকায়। তো করবিনীয় দেখতে আইছে, আসার পরে মস্কা করবিনীয় বলে যে এই ভলপনি তো তোমারই সম্পত্তি দিবা, আমার তো বলতেছে, সে তো আসলে তার মেমোরিতে কিছু নাই, সে কারণ নামও মনে রাখতে পারে না, তো শুধু তোমার নামই জপে সে। তো শুধু যেহেতু তোমার নাম জপে, তুমি এমন কিছু করো সে যাতে আরো ইমপ্রেস হয়ে তোমার নামে লেখা দিয়ে দেয় সব। তো করবিনী বলে কি করা যায় বলো তো দেখি মস্কা, তুমি আমার বুদ্ধি দাও। তো মস্কা বলে তুমি একটা কাজ করো, যে ভলপনি তো এখন অবস্থা খুব খারাপ, শয্যা সেই অবস্থা, তার তো একজন সেবক দরকার। তুমি একটা কাজ করো, তোমার যে ওয়াইফ আছে, এই ওয়াইফ রে তার সেবার জন্য পাঠায় দাও, তার আপনি সেবা টেবা করবো, আর সে তো একদম মারা যাইবো যাবো অবস্থা, তাই কোনো টেনশনের কারণ নেই, ঠিক আছে, তুমি এর কাছে পাঠাও, এর সেবা টেবা করো। বুঝতে পারছো টেকনিক কি গাড়াইছে। তো করবিনও রাজি হয়ে যায়, হ্যাঁ কথা তো ঠিক। সে আইসা করে, আইসা সিলিয়ারে বলে যে এমন এমন ভলপনি তো অবস্থা খারাপ, তো তুমি ইয়া কি করো, তার সেবা করো। তো সিলিয়ার বলতেছে তোমার ওয়াইফ রে তুমি আরেকজনের বাসায় যাও, তোমার কিছু ইয়া হয় না, কয় এগুলা কোনো ব্যাপার না, তোমার যদি সে ইউজও করে, মানে কি বুঝতে পারতেছো কি, তোমার সাথে যদি সে সম্পর্কও করে, ওইটাও মাইনে নেবো আমি, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, তোমার যা বলছি তোমার তাই করতে হবে। বেচারি ইয়ার করব, ঠিক আছে। এখন বোঝো সে কত খারাপ, সে সম্পত্তির লোভে তার ওয়াইফ রে কি করে দিতেছে, অন্যজনের কাছে তুলে গেছে, এত খারাপ সে। এই কারণে বলতেছে ক্যারি অন ক্রো। তো তারে নিয়ে এই ভলপনির বাসায় সামনে নিয়ে যায়। এর মধ্যে এই করবাসীয় কি করে, এই যে তার দিকে, এই যে তার সম্পত্তি, মানে মস্কা বলতেছে তোমার সম্পত্তির অর্ধেক তুমি কি করো, ভলপনির লেখা দাও। লেখা দিলে কি হবো, ভলপনি খুশি হইয়া তোমারে কিন্তু সে মারা যাওয়ার আগে সবকিছু দিয়ে যাবো, তো তোমার কিন্তু অনেক সম্পত্তি হয়ে যাবো। করবাসীও তো বৃদ্ধ, যে কোনো সময় মারা যাবো, তার কি লোভ করার কোনো দরকার আছে, সে কি করে এই কাজটা করবো। এই কারণে ব্যানারিও তারে কনভিন্স করে যে না না তুমি এই কাজটা করো, তোমার কি মাথা পাগল, তুমি আরে দিবা, এ নাটক করতেছে। ব্যানারিও বলতেছে সে নাটক করতেছে, তুমি আরে কেন দিবা। পরে সে মানে না, তো এর মধ্যে সে যায়। তখন মস্কা বলে তুমি একটা কাজ করো, ভলপনি বলে করবাসীরে তুমি একটা কাজ করো, তোমার ছেলেরে তুমি তেজ্যপুত্র করে দাও, তাহলে কি হইব, তোমার যে সম্পত্তি এটা যদি তুমি তারে দাও, মানে করবাসী যদি তার সম্পত্তি গুলো ভলপনিরে দিয়ে দেয়, তো ভলপনি যদি মারা যায়, যত সম্পত্তি আছে এগুলো কি
তার সম্পত্তি সহ রিটার্ন সব সম্পত্তি কে পাইব, কারবাসিও পাইব। তো এই কারণে বনারিও এই কথা গিয়া তার বাবা গিয়া তারে বলে। তো বনারিও তো খেপা যায়, বনারিও কি করে আসে। তো যখন আসে তখন ভলপনি আর করবিনিও আর সিলিয়া তখন রুমের মধ্যে বৈশাখ কথা বলতেছে। তো বনারিও যখন যায়, মস্কা তারে ঢুকতে দেয় না, বলে তুমি একটু দাঁড়াও, এখানে কথা চলতেছে। তোমরা ভলপনি আর তুমি মিলে কি করতেছো এইসব, আমার বাবার থেকে আমার দূরে সরাইতেছো। পরে বলে তুমি দাঁড়াও, দেখো কি হয়। সে কি করে, এই বনারিও কি করে, একটা স্টোর রুমে গিয়ে সে মানে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে, লুকে আছে আর কি, সে আর আসে না। তারা যাইতে বলে সে কি করে লুকে থাকে, দেখবো কি হয়। তো ভলপনির কাছে করবিনো কি করে, সিলিয়ারে রাইখা সে আইসা পড়ে। তো কিছুক্ষণ পর এই ভলপনি যখন সবাই চলে যায়, ভলপনি উঠে দাঁড়ায় বিছানা থেকে। সিলিয়া দেখে তো অবাক, কি হলো, এই লোক বলে অসুস্থ। তো ভলপনি তারে বলে, সিলিয়ারে বলে তুমি আমারে বিয়ে করো, তোমার আমার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি দেবো। সিলিয়া বলে আপনি অসুস্থ না, আপনি সুস্থ একটা মানুষ, আপনি এরকম কেন বলতেছেন, তুমি আমার বিয়ে করো, তুমি আমার সাথে ইয়ে করো, আমি তোমার যত সম্পত্তি লাগে সব দিব, তোমার আমি এইটার হাত দেবো, এই দামি জিনিস দেবো। সিলিয়া কোনোভাবেই কনভিন্স হয় না। তো একটা সময় এই ভলপনি কি করে, সিলিয়ারে জোর করে সিরিয়াস করার চেষ্টা করে। ঠিক তখনই পর্দার আড়াল থেকে ব্যানারিও বেরিয়ে আসে। আইসিয়া মনে করো ভলপনিতে দেয় কয়েকটা, তুই ইয়া করার অসুস্থ সাহায্য মানে ইয়া করছস। তো এটা দেখা ভলপনি পরে মস্কায় আসে আইসা, ব্যানারিও আর সিলিয়া। তো ভলপনির এই অবস্থা, তো তাদের কাছে তো টাকা পয়সা আছে আর সবাই তো তাদের সাপোর্ট দেয়। তো এই কারণে মস্কা কি করছে, তাদের দুজনের একটা নতুন কাহিনী বানায়, যে তারা দুইজন এই ভলপনির ঘরে গিয়া ইন্টিমেট হওয়ার চেষ্টা করছে, তাদেরকে হাতে নাতে ধরছে। বুঝছো, মানে জিনিসটাকে ঘুরে দিল উল্টা করে। তো এইটা যখন বলছে, তখন এই যে লয়ার যে আছে ভলটুরে, সে আইসা কারে সাপোর্ট দেয়, ভলপনির সাপোর্ট দিতেছে, কারণ তার সম্পত্তির লোভে। করবাসীও আইসা তারা সাপোর্ট দেয়, হ্যাঁ আমার ছেলে দুশ্চরিত্র। করবিনও আইসা তো সিলিয়ারে মাইরি দেয়, হ্যাঁ ও খারাপ। এরকম করে এই চার ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কি করে বিচার দেয়, যে তাদের দুজনের এই অবৈধ সম্পর্ক, সিলিয়া আমার ওয়াইফ, কিন্তু তার এই অবৈধ সম্পর্ক এইভাবে কি করে এই দুইজনের মামলায় কোর্টের মধ্যে তুলে দেয়। এই একটা অবস্থা, মামলা চলতেছে, ঠিক আছে। তো এই যখন অবস্থা চলতেছে, তখন এই ভলপনে আবার ইয়ার অসুস্থ সেজে আছে। তো মস্কা একটা সময় বিরক্ত হয়ে যায়, এই লোকের এত সেবা করতেছি, তার মধ্যেও লোভ ঢুকে যায় কার, মস্কা মানে ভলপনের সার্ভেন্টের। তো সে কি করে, একটা প্ল্যান করে কি, মস্কা চিন্তা করে ভলপনের এতদিন সে সার্ভেন্ট হিসাবে আছে, ভলপনে যদি এমনিও মইরা যায়, অটোমেটিক্যালি ভলপনির সম্পত্তি কার এসে হয়ে যাবে, মস্কার হয়ে যাব। তো ভলটুরে মানে যে করবাসীয় মানে ভেনারিওর বাবা যায় ওই জায়গায়। যাওয়ার পরে এই মস্কা, এক মিনিট, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখো, তো এই মস্কা কি করে, এক করবাসীরে বলে যে তুমি একটা কাজ করো, তোমার যে সম্পত্তি আছে তুমি তো লিখে দিছই, তুমি এই ভলপনের গিয়া, এই বেচারা তো এমনি মরে যাব, মরতেছে না, ও যত তাড়াতাড়ি মরবো সম্পত্তি কে পাইব, করবাসীও পাইব। আর করবাসীর দলিলটা কার কাছে দিছে, মস্কার কাছে। আর ভলপনির যত চাবি টাবি আছে সবকিছু কার কাছে আছে, মস্কার কাছে আছে। তো মস্কা কি করে, মাঝখানে একটা প্ল্যান করে কি করে, মস্কা এই করবাসীরে বলে যে আপনি যান ভিতরে গিয়া এই ভলপনিরে কি করেন, এত এমনি অসুস্থ, আপনি করে মেরে ফেলেন, গিয়া গলা টিপা মেরে ফেলেন, আমি বাইরে দাঁড়াইছি, আমি এটা ম্যানেজ করব। ঠিক হইতেছে মস্কা, মানে সে ভিতরে প্ল্যান করছে। এর ভিতরে বোনারিও কি করছে, সে এটা দেখতে আসছে যে তার নামে বিচার দিছে, সে আবার আসছে এটা প্রতিবাদ করতে। তো যখন এই অবস্থা হচ্ছে, এই করবাসীও কি করে, ভলপনের যেই মারতে যায়, এই ভলপনি তখন লাভ দিয়ে ওঠে, উইঠাই তো এই উইঠাই দুজনের ভিতরে দস্তাদস্তি। এই সময়কে বনারেও দেখে ফেলে, ঠিক আছে। ভলপনি তাহলে কি এতদিন নাটক করছে, ভলপনি উইঠা গেছে, দাঁড়ায় গেছে, অসুস্থ মানুষ। তো মস্কার এই ঘটনা দেখে ভলপনি তো অবাক, যে আমার খায়াটাই আমার সাথে ইয়ে করে, ভলপনি সবকিছু বোঝে।
বোঝার পরে এই ঘটনাটা আস্তে আস্তে সবার কাছে চলে যায় যে আসলে বলপনি সুস্থ মানুষ। এই বল্টুরে, করবিনো, লেডি পলিটিক্যাল সবার কাছে এই জিনিসটা পৌঁছায় এবং সবাই জানে। জানার পরে কি করে, এই কোর্টের কাছে গিয়া কি করে এই জিনিসটা তুলে ধরে। তো এই ম্যাজিস্ট্রেট এরা কি করে, এটার একটা শাস্তির ব্যবস্থা করে যে বেনারিও সিলিয়া আসলে কোনো দোষ করে নাই, তাদেরকে মুক্তি দেয়। এই বলপনের যত সম্পত্তি আছে সব সম্পত্তি ট্রাস্টে দিয়ে দেয় এবং বলপনের জেলে ঢুকায় দেয়। মস্কারে কি করে বিক্রি করে দেয় কৃতদাস হিসাবে। এই ভল্টুর যে আছে লয়ার, তার যে লাইসেন্স, সেটা একজন লয়ার, সে কিন্তু এই যে তাদের দুইজনের মামলা লাগাই দিছিল, ঠিক আছে, যে তারা দুইজনে একই সম্পর্কে, মানে বলপুরের সাপোর্ট দেয়া। তো এই ভল্টুরের কি করে লাইসেন্স ক্যান্সেল করে দেয়। এই করবাসীয় যে সম্পত্তি তাদের দিতে দিয়েছে এই সম্পত্তি গুলো আবার বোনারিওর নামে করে দেয়, মানে কি আদালতে। এই করবিনোর কি করে, তার যেই সম্পত্তি আছে, যে এই সিলিয়া থেকে যত টাকা ইয়ানি ছিল সে, মানে কি বলে এটারে, যৌতুক হিসাবে এর 3 গুণ ফেরত দেয়। তার এর 3 গুণ ফেরত দিয়া এই সিলিয়ারে বাপের বাসা পাঠায় দেয় এবং তার সাথে যে দেনমোহর হয়েছিল এগুলা 3 গুণ ফেরত দেয়, তার বাপের বাসায় পাঠায় দেয়। তারপর লেডি পলিটিক এই বেচারীরা কি করবে, এই আর কি। এইভাবে মূলত আসলে পানিশমেন্ট দিয়া আমাদের এই গল্পটা শেষ হয়, এই ড্রামাটা। এই হলো অবস্থা, খুব মজার। এবং এই জায়গার মধ্যে কি জিনিস বুঝলা, যে আসলে মূলত তারা এই যে প্রাণী যে শকুন, মানে কি সুযোগের অপেক্ষায় থাকে, রেবেন কাক, সে লোভ করে যে এই রেবেনের ইয়া হলো কি, ধরো খাবার টাবার যেগুলো পড়ে থাকে, ঠিক আছে, ধরো অনেকে কষ্ট করে না খাবারগুলো রাখে, সে গিয়ে কি করে খাবারটাকে নিয়ে চলে যায় এই রেবেন। তো করবাসী এরকম একটা কম্পেয়ার করছে। ক্যারিয়ন ক্রো মানে যে কাকগুলো আছে এগুলো খুব জৌরা থাকে, মানে মনে করো মৃত জিনিসগুলোরও কি ঠুকরে ঠুকরে খায়। তো করবিনের এরকম একটা খারাপের ইয়ের সাথে কম্পেয়ার করে, কারণ সে তার ওয়াইফ রে পর্যন্ত ইয়ে করে দিতে চাইছে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখো এক একটা প্রাণীর সাথে কম্পেয়ার করছে এবং ওই সময়ে যে সোসাইটির অবস্থা, মানুষরা যে কতটুকু গ্রিডি, লোভী হইতে পারে, এগুলা তুলে ধরছে। এবং প্রতিটা মানুষ যে আসলে অ্যাবনর্মাল, এই যে হিউমর যে ব্যাপারটা আছে, হিউমর বললো যে 4টা জিনিস মেনটেন করা, এদের মধ্যে কিন্তু প্রত্যেকে একটু অ্যাবনর্মাল টাইপের, কেউই সুস্থ স্বাভাবিক মানুষ না। এদের সম্পত্তি আছে, এরা বড় লোক, তাও কি করতেছে, সম্পত্তি পাওয়ার লোভে তারা ইয়া করতেছে। এখন তোমার কথা হলো যে ভাইয়া এদের সম্পত্তি কেন ইয়া করলো, তো এরা গিয়া কোর্টে যখন মামলা তুলে বলে যে এমন এমন সে আমাদের থেকে বন্ডামি করছে। তো কোর্টে তাদের জিজ্ঞেস করছে কিভাবে বন্ডামি করছে, তারা বলছে যে এমন এমন তাকে ইমপ্রেস করার জন্য আমরা এটা দিতে গেছি। তো এগুলো যখন বলছে, তো দোষ কাদেরও আসে, তাদেরও দোষ আসে। এই কারণে কোর্ট কি করে, তারা যা জিনিস দিছে এই জিনিস সহ ট্রাস্টে দিয়ে দেয় এবং তাদের প্রত্যেককে এক একজনকে শাস্তি দেয় যে তারা এটার কারণেও কেন লোভ করছে। এই হলো আমাদের যে গল্পটা এইটা। আর এখানে ক্যারেক্টার গুলো আসলে এগুলা মাঝে মাঝে নাটকের মধ্যে দেখানো হয়, ওই ইয়ারে বলপনের হাসানোর জন্য আনা হয়। এগুলা যে আসলে অ্যাবনর্মাল, যে বলপনে আসলে অবৈধ সম্পর্ক করার কারণে এই যে গুলো আসছে, এই যে জিনিসগুলো জন্ম নিছে, এরা কি, এরাও অ্যাবনর্মাল, এই জিনিসটাও ফুটে তুলছে। তো তুমি যদি এবার প্রশ্ন, তুমি তোমাদের মধ্যে একটা প্রশ্ন আছে, ডিসকাস বলপনি এজ এ কমেডি অফ হিউমর, তুমি যখন ব্যাখ্যা করতে যাবা, তো এখানে কি কমেডি অফ হিউমর কি, ইন দিস ড্রামা উই ক্যান ফাইন্ড ম্যাক্সিমাম ক্যারেক্টার আর কি অ্যাবনর্মাল এন্ড কি দে হ্যাভ কি, তুমি বলতে পারো যে তাদের ক্যারেক্টার গুলা কি, মানে যে তাদের যে 4টা, আমি কি বলছিলাম যে ওই দিন কমেডি অফ ম্যানারে যে 4টা যে লিকুইড আছে, ঠিক না, বা 4টা যে ইয়াগুলো আছে, এগুলো যদি ব্যালেন্স হয় তাহলেই সে একটা পারফেক্ট মানুষ হয়। তো তাদের মধ্যে এই ব্যালেন্সটা নাই, তারা প্রত্যেকেই, কেউ গ্রিডি, তাদের মধ্যে কেউ কি বেশিরভাগই গ্রিডি, তাদের মধ্যে লেগেসি হান্টার কি, যে তোমার সম্পদের প্রতি যে আকর্ষণটা, তারা তাদের ওয়াইফরে পর্যন্ত দিয়ে দেয়, তাদের ছেলেদের পর্যন্ত তেজ্যপুত্র হয়ে যেতে, এরকম মেন্টালিটির মানুষদের বলা হয় হিউমর, ঠিক আছে। তো এইটাই বলতেছে, তাহলে এইটা একটা কমেডি অফ হিউমর। কমেডি কিভাবে, তুমি যখন এটা প্রশ্ন লেখা শুরু করবা, প্রথমে কি লিখবা, বলপনি বাই কি, কে লেখছে, বেন জনসন নাকি, ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ক্রিয়েশন নাকি ইন ইংলিশ লিটারেচার। তারপরে কি, এটা কত সালে লেখা হয়েছে, কি কিভাবে পাবলিশড হয়েছে, এইটা কোন জিনিসের উপর সেটিং করে লেখা হয়েছে, এগুলো ইন্ট্রোডাকশন দিবা। তারপরে আইসা ইট ইজ এ কি কমেডি, এন্ড কমেডি কি,
কমেডি সংজ্ঞা দিবা। এবার আসবে এটা কমেডির মধ্যে কি, এটা কমেডি অফ হিউমর। এবার কমেডি অফ হিউমরের সংজ্ঞা দিবা। দেওয়ার পর তারপর এই নাটকের নেক্সট প্যারাতে গিয়া এই নাটকের ক্যারেক্টার গুলা যে এগুলা প্রত্যেকটাই অ্যাবনর্মাল, প্রত্যেকটাই ইমব্যালেন্স, এগুলা শো কইরা তুমি কমেডি অফ হিউমারের সাথে কম্পেয়ার করে তুমি কি শো করবা। তো আবার স্টাডি গাইড আছে, স্টাডি গাইড থেকে হালকা একটু আইডিয়া নিয়ে নিবা, পুরোটা ব্যালেন্স করে তোমার লিখবা। তারপরে যে কোশ্চেনটা আসে এটা যে একটা বিস্ট ফেবল, এটা তোমাদের বলতে বলবে। তো বিস্ট ফেবল তো আমি বললামই, যেই গল্পগুলো বা নাটকগুলোর মধ্যে আসলে প্রাণীদের সাথে কম্পেয়ার করা হয়। তো এখানে দেখবা তুমি বলতে পারো যে ইন দিস ড্রামা উই ক্যান ফাইন্ড এভরি ক্যারেক্টার হ্যাজ অ্যানাদার নেম অ্যান্ড ড্রামাটিস্ট কম্পেয়ার উইথ দ্যাম কি ফক্স, রেভেন এগুলোর সাথে। এবং এই গল্পের মাধ্যমে কিন্তু আমাদের একটা মোরাল মেসেজ দিছে যে লেগেসি হান্টার এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, ঠিক না? তো এইভাবে আর কি আসলে তুমি কিন্তু এগুলা প্রত্যেকটার ব্যাখ্যা দিবা। তো ওইটা যখন লিখতে দিবা তখন বিস্ট ফেবলের সংজ্ঞাটা দিয়ে দিবা যে বিস্ট ফেবল কাকে বলে, ঠিক আছে? আর কি কোশ্চেন আছে? এবার তোমারে পোর্ট্রেট করতে হবে যে মস্কা কেমন ক্যারেক্টার। মস্কা কেমন ক্যারেক্টার? এটা একটা প্যারাসাইট, ফ্লাই, মাছির সাথে কম্পেয়ার করছে। সে কি করে? সে ওই যে তার ইয়ারে কি করে ইমপ্রেস করার চেষ্টা করে, সে দালালি টাইপের এরকম ব্রোকারি করে, ঠিক আছে? এবং শেষ পর্যন্ত কি সেও লেগেসি হান্টার হিসেবে ধরা পড়ে, নাকি লোভী মানুষ হয়। তো তার ক্যারেক্টারটাকে মূলত আসলে তুমি বর্ণনা করবা। এটাই হলো মস্কার যে পিকচারটা, এটাকে ইয়া করা। এরপরে বলতেছে যে হাউ ডাজ মস্কা স্যাটারাইজ দ্য লয়ার্স। এই যে লয়ার যে ছিল এই যে ভলটুরে, তারে কিভাবে স্যাটায়ার করছে, ব্যঙ্গ করছে। তো মস্কা তাদের কনভারসেশনের মধ্যে এরকম একটা কথা বলছিল যে আপনার এই গল্পনি পছন্দ করে, কারণ কি আপনি এমন একজন লয়ার, আপনি 2 মক্কেল থেকে টাকা খান। 2 মক্কেল কি? ধরো সাপোজ অপরাধী যে তার তো একটা মক্কেল থাকে, আজ নিরপরাধ, দুইটার সাথে কি আদালতে ইয়া হয় না? তো এই লয়ার ভলটুরে কি করতো, প্রথমে আসামির পক্ষে লড়তো, লড়ার পরে আসামির থেকে টাকা খাইতো, টাকা নিয়ে তো লড়তো, পরে বিপরীত টিম থেকে আবার টাকা খাইতো, খাইয়া এই আসামির বিপক্ষে আবার কিছু তথ্য জোগাড় করতো, করার পরে শেষে যদি আবার আসামি আরো বেশি টাকা দিত, সে আসামির পক্ষে আবার লইরা আসামিরা কি করতো, ইয়া করতো। এরকম একটা ক্যারেক্টার ছিল কে? এই ভলটুরে, ঠিক আছে? লয়ার আর কি, সে 2 পক্ষের থেকে খাইতো, মানে একটু বাটপাট টাইপের লয়ার ছিল। তো এগুলা মস্কা তাদের কনভারসেশনের মাধ্যমে তারা ঠাট্টা করে এইসব কথা বলে। তো এইটার মাধ্যমে কিন্তু এই ভলটুরে কি করছে, স্যাটায়ার করছে। স্যাটায়ার মানে কি, ব্যঙ্গ করছে। শুধু তারই না, ওই সময় লয়ারদেরও সে স্যাটায়ার করছে, ঠিক আছে? তো এই হলো আপনাদের গল্প।